সপ্তাহ পেরোলেও ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত চলছে। বেরশেবার আবাসিক এলাকা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ। উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ভাঙনে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে কয়েকটি গ্রামের বাসিন্দা। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া বাবালিত হয়ে গেছে পানিতে। র্যাব ডিজিএফআই এর সাবেক 23 কর্মকর্তার নাম গুম কমিশনের রিপোর্টে 6টি সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত আটকের প্রমাণ। এক বাহিনী ডিটেইন করছে, আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে। সো এই প্রক্রিয়ায় হয়ে আসছিল, এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভমেন্ট। করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে যশোরে। কিটের অভাবে সরকারিভাবে শুরু হয়নি পরীক্ষা, একদিনে 2 রোগীর মৃত্যুর পর আতঙ্ক। দেশি সুতার ওপর কর হার বাড়ায় স্পিনিং মিল ও তাঁত শিল্পে বিরূপ প্রভাব, ক্ষুব্ধ স্থানীয় উদ্যোক্তারা। আমার তাঁত যাচ্ছে এই দিকে তো সরকারের নজর নাই, আর সুতার দাম বাড়াইছে। আমরা দিনে জর্জরিত, আমাদের তাঁত চলবো না, আমরা কি করে খামু? অনেক মিল বন্ধ হয়ে গেছে, তো এই মুহূর্তে আরো অতিরিক্ত ব্যয় আসলে এফোর্ড করা এদের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। শিশু পার্কের সংস্কার নিয়ে হযবরল অবস্থা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সবুজ ধ্বংস করে কংক্রিটের স্থাপনা নির্মাণের অভিযোগ। শিশু পার্কে মানুষ আসে তো একটু আরামের জন্য, স্বস্তির জন্য, সেফ পাগলামির মাধ্যমে আমরা শিশু পার্কটা ধ্বংস করে দিলাম এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গণপূর্ত, সিটি কর্পোরেশন সবাই মিলে পাগলামিটা একত্রে করলো। কেউ জানে না কি হচ্ছে। সপ্তাহ পেরোলেও থামেনি ইরান ইসরায়েল সংঘাত। শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল ছড়ে আইআরজিসি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বেরশেবার বেশ কিছু আবাসিক স্থাপনা। এর আগে তেহরান সহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় 60টির বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় আইডিএফ। তেল আবিবের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, উৎপাদন কারখানা আর স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে, যাতে ব্যবহৃত হয়েছে সারফেস টু সারফেস মিসাইল। গোপন স্থান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে মিসাইল। টার্গেট অন্তত 1,500 কিলোমিটার দূরের ইসরায়েলি ভূখণ্ড। শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীরশেবা শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। এ হামলার জেরে বন্ধ বীরশেবা ট্রেন স্টেশন। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি, যার বেশিরভাগের টার্গেট ছিল দেশটির দক্ষিণাঞ্চল। অবশ্য আইডিএফ এর দাবি, ভূপাতিত করা হয়েছে অন্তত 3টি ড্রোন। এর কিছুক্ষণ আগেই ইরান জুড়ে অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় আইডিএফ। ফেলা হয় শতাধিক বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। আমাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানি বাহিনীর প্রতিটি সামরিক স্থাপনা, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি। যারা আমাদের বিরুদ্ধে চলে তাদের চড়া মূল্য দিতে হয়। এটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে দিচ্ছি। যুদ্ধবিমানের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল ছোড়ার কথা জানায় তেল আবিব। পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে হামলা। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। টানা 8 দিনের এই সংঘাতে ঘর ছেড়েছে 5,000-এর বেশি ইসরায়েলি। অন্যদিকে তেহরান ছেড়েছেন দেশি বিদেশি কয়েক হাজার মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। আইএইএ এর প্রধান বলেন, ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তবে এটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও সময় প্রয়োজন। দরকার আরও ব্যাপক প্রযুক্তিগত পরীক্ষা। তবে অতীতে অস্ত্র তৈরির বিভিন্ন উপাদান ছিল ইরানের, যদিও সেগুলো এখন আর নেই, জানান গ্রসি। ইরান পরমাণু কর্মসূচির নামে অস্ত্র তৈরি করছে এমন দাবিতে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলে অভিযান চালানোর পর আলোচনায় ইরানের সিজিল ক্ষেপণাস্ত্র। পবিত্র কোরআনে বর্ণিত আছে, কাবাঘর ধ্বংসের জন্য যাচ্ছিল হস্তি বাহিনী, পাথর ছুঁড়ে সেই বাহিনীকে পরাস্ত করে পাখির ঝাঁক। আরবিতে পাথরকে বলা হয় সিজিল। সেই ঘটনা থেকেই ক্ষেপণাস্ত্রের এই নামকরণ। বিশেষত্ব হলো উৎক্ষেপণের পর 2 ধাপে গতি সঞ্চার করে মিসাইলটি, ফলে 700 কেজি বিস্ফোরক নিয়ে দ্রুত আঘাত হানতে পারে শত্রু ঘাঁটিতে। সাপের ফনার আকৃতি নিয়ে দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে চলছে মিসাইল। ক্ষেপণাস্ত্রের এমন অদ্ভুতভাবে টার্গেটের দিকে ছুটে চলার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। অনেকেরই দাবি এটি ইরানের বহুল আলোচিত সিজিল ক্ষেপণাস্ত্র। দুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দেন, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু করেছে ইরান। তেহরান বলছে এর পরপরই ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হয় সিজিল ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল এটি উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি নেয়। এতে সলিড ফুয়েল ব্যবহার করায় দ্রুত ছোঁড়া যায়। প্রায় 18 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। সিজিলের সর্বোচ্চ পাল্লা আনুমানিক 2000 কিলোমিটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত উৎক্ষেপণ সক্ষমতা। এর পাশাপাশি এটি রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। সিজিল ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু হয় 90-এর শেষ দিকে। এটি মূলত জিলজাল নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর ভিত্তি করে তৈরি। পবিত্র কোরআনে বর্ণিত সূরা ফিল থেকে নেওয়া হয়েছে সিজিল শব্দটি। আবাবিল পাখি থেকে ছোড়া পাথরকে সিজিল বলা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইটের জবাবে পাটকেল, তাতেই দিশেহারা নেতানিয়াহু প্রশাসন। এতদিন গাজার বিভিন্ন হাসপাতালে হামলা চালানো ইসরায়েল নিজেই এবার সে অভিজ্ঞতার মুখোমুখি। ইরানের লক্ষ্যবস্তু তারা। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুলেছেন বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ। এই বক্তব্যকে অবশ্য একচোখা মানবতা হিসেবে দেখছেন অনেকে, কারণ দিনের পর দিন নেতানিয়াহু হামলার জন্য টার্গেট করেছেন গাজার হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রগুলো। কিছুদিন আগে মুহুর্মুহু হামলা চালিয়ে ধ্বংস করা হয় গাজার একের পর এক হাসপাতাল। অথচ এখন ইসরায়েলের মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল। নিজেদের কর্মের এমন ভয়াবহ পরিণতি যে এত দ্রুত দেখতে হবে তা নিশ্চয়ই কল্পনাও করেনি তেল আবিব। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে। এর মধ্যে অন্যতম সোরোকা হাসপাতাল। বীরশেবা এলাকার এই হাসপাতালটিতে মিসাইল আঘাত হানার পর আগুন ধরে যায়, ধসে পড়ে বিভিন্ন অংশ। এ ঘটনা স্মরণ করিয়ে দেয় গাজার হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোয় ইসরায়েলি তাণ্ডব। হাসপাতালে শুধু গুরুতর রোগীদেরই রাখা হয়েছে, আর তাদেরকে লক্ষ্য করে চালানো হয়েছে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। এটা চরম আতঙ্কজনক এবং অমানবিক ঘটনা। ফিলিস্তিনের হাসপাতালগুলোয় হামলা চালিয়ে উপহাস করে এসেছে নেতানিয়াহু প্রশাসন। সেসব হাসপাতালের নিচে নাকি হামাসের ঘাঁটি ছিল এমন দাবিও করা হয়। ঠিক একইভাবে সোরোকা হাসপাতালে হামলার ব্যাপারে তেহরানের দাবি সংলগ্ন একটি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর ছিল তাদের মূল লক্ষ্য। এবার যখন ইসরায়েলি হাসপাতাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার, তখন যেন টনক নড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। বলছেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে তেহরান। সাধারণ মানুষই তাদের লক্ষ্য, কারণ ইরানে অপরাধীদের শাসন চলছে। বিশ্বে অন্যতম বড় সন্ত্রাসী শক্তি হিসেবে তারা পারমাণবিক অস্ত্র পেতে চায়, যাতে পুরো দুনিয়াকে ভয় দেখিয়ে চালানো যায়। আর সেই অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না তারা। 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ধ্বংস করা হয়েছে গাজার অন্তত 36টি হাসপাতাল। রেজবানা সাইমা, যমুনা নিউজ। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরে মুহুরী নদীর পানি বাড়ছে। গতরাতে উত্তর বড়ইয়া এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়। বাড়িঘরে পানি ঢোকায় গ্রামের অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় ক্ষতি হয়েছে দোকানপাটের মালামালের। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে একটি স্থানে বাঁধ ভেঙেছে। ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি স্থান। এদিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল।
বেরিবারটা ছিল ওইটা ভেঙে পানি ঢুকে গেছে দোকানে। আমার ঘরটাও এখন আমি সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ওই ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে আর কি। এখন আমাদের ঘরে আটু পানি, আমাদের রান্না টান্না সব বন্ধ। রাতভর চেষ্টা করছি, আমরা টিকে যেতে পারি নাই। এটা সবাই মিলে আসিলাম, চেষ্টা করছি, পারি নাই। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, টিকের বেলা কিছু হয় না। এই বিষয়ে সবশেষ আপডেট দেওয়ার জন্য আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি সকাল থেকে আমাদেরকে এই বিষয়ে আপডেট দিচ্ছেন, প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন, এখন কি অবস্থা এবং যারা দুর্ভোগে আছেন তাদের দুর্ভোগ কমানোর জন্য প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে সেটাও একটু জানাবেন। মুহুরী নদীর ফুলগাজীর একটি অংশে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার পর থেকে লোকালয়ে পানি ঢুকে যায়। আমি আছি এই মুহূর্তে উত্তর বড়ইয়া গ্রামে। এখানে হচ্ছে যে পানি কিন্তু নামতে শুরু করেছে। পানি যদিও নামে, কিন্তু হচ্ছে যে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। কারণ হচ্ছে যে এই উঁচু এলাকা থেকে পানিগুলো এখন যাচ্ছে নিচু এলাকার দিকে। এটি হচ্ছে যে দক্ষিণ বড়ইয়া এবং হচ্ছে যে বশিরপুর, কচেপুর এসব এলাকাগুলোতে হচ্ছে যে পানি যাওয়াতে মূলত হচ্ছে এখন হচ্ছে যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এটি মূলত হচ্ছে যে পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে পানি যদি আরো যদি কমে তাহলে যে লোকালয়ে যে পানি যে ঢুকার যে চিত্র সেটি আসলে কিন্তু বন্ধ হবে। আমি এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আটকে আছে পানিতে তাদেরকে হচ্ছে যে খাবার সরবরাহ করছে, শুকনো খাবার দিচ্ছে। এবং হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরেকটি বিষয় জানিয়েছেন যে এবার হচ্ছে যে এখানে যে প্রতি বছর যে ভয়াবহ যে বন্যার সৃষ্টি হয় এবং কি মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়ে, সেজন্য হচ্ছে যে ৭,৩৪০ কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। যার কারণে হচ্ছে এই যে প্রজেক্টটি যদি বাস্তবায়ন যদি করা যায় তাহলে এখানকার মানুষরা আসলে দুর্ভোগ থেকে রক্ষা পাবে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে এটি বাজের একটি স্থায়ী সমাধান। এর আগে হচ্ছে 2005 থেকে 2011 সালে একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্পটি কিন্তু যেটি দায়সারাভাবে কাজ করার কারণে এখানকার কিন্তু দুর্ভোগ কিন্তু কমেনি। এটি সেই থেকে এখন পর্যন্ত হচ্ছে যে গত 9 বছরে 183টি স্থানে বাঁধ ভেঙেছে এবং বাঁধ ভেঙে এখানকার হচ্ছে যে মানুষের ঘর বাড়ি, ফসলের জমি এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে। মানুষের ঘর বাড়ি, ফসলের জমি। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। গুম কমিশনের তদন্ত রিপোর্টে এসেছে 23 ঊর্ধ্বতন কর্মকর্তার নাম। তারা র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা। গুম থেকে ফিরে আসা 2 ভুক্তভোগীর আদ্যপান্ত তদন্ত করতে গিয়ে তাদের নাম পেয়েছে তদন্ত কমিশন। রিপোর্ট এসেছে 6টি সংস্থা 3 ধাপে 16 বছর ধরে এসব গুম করেছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে রিপোর্ট করেছেন সহকর্মী মনিরুল ইসলাম। ব্যারিস্টার আরমান যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া মীর কাশেম আলীর ছেলে। তার বাবাকে ফাঁসি দেবার আগে একটা সময় আরমানকে ধরে নিয়ে এই সেলে গুম করে রাখা হয়। প্রায় 8 বছর পর মুক্ত হন তিনি। আরমানের এই ঘটনা তদন্ত করতে গিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ধারণা করেছিল তাকে হয়তো আয়না ঘরে রাখা হয়েছে, কিন্তু তার সাক্ষ্য অনুযায়ী প্রমাণ মেলে তাকে আয়না ঘরে নয়, রাখা হয়েছে র্যাবের টিএফআই সেলে, যার কোড নাম ছিল হাসপাতাল বা ক্লিনিক। আরমান গুম আছে এটার সাথে জড়িত এবং তা পরে জেনেও কোনো ব্যবস্থা না নেয় র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে তদন্ত কমিশনের রিপোর্টে। একটা বাহিনী অ্যাবডাক্ট করছে, এক বাহিনী ডিটেইন করছে, আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে। সো এই প্রক্রিয়ায় হয়ে আসছিল। এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ মোরলেস, বিশেষ করে ইন্টেলিজেন্স উইংগুলো, ডিজিএফআই বা র্যাবের যে ইন্টেলিজেন্স উইং তারা এটা কন্টিনিউয়াসলি করেছে ওভার দ্য টাইম পিরিয়ড ফ্রম 2009 টু 5th অগস্ট। কমিশনের রিপোর্টে আরেকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে, সেটা সাবেক সেনা কর্মকর্তা ও জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসর আজমির গুমের ঘটনা। রিপোর্ট বলছে আজমি যতদিন গুম ছিলেন সে সময় ডিজিএফআই এর দায়িত্ব ছিলেন 5 মহাপরিচালক এবং 1 জন পরিচালক, যাদের সবাইকে 5 আগস্টের পর চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থাটির জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেসিআই এর কোড নাম ছিল আয়নাঘর। ডিজিএফআই এর এই ফ্যাসিলিটিটার আগে কোড নাম ছিল ব্ল্যাক হোল। তারপরে পরবর্তীতে 2009 অনওয়ার্ডস কোনো একটা সময়ে এটার নাম দেওয়া হয়েছে, তাদের দেয়া নাম হলো আয়নাঘর। তো আমরা একটা প্রোফাইল তৈরি করে আমাদের যে অফিসার যারা ছিলেন তাদের সাথে আমরা শেয়ার করতে শুরু করি। এটা সকল এজেন্সি, আমাদের এটা ডিজিএফআই ছিল, এটা আমাদের জানা ছিল না। আমরা এটা র্যাবকেও দিয়েছি, আমরা এটা ডিজিএফআইকেও দিয়েছি। র্যাবের একজন অফিসার সর্বপ্রথম বলেন আমাদেরকে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে উনি এই ফ্যাসিলিটিটা চিনেন বিকজ উনি একজন ডিটেনিকে ওখানে ড্রপ করেছিলেন।
এরপর থেকে আর কি আমরা জানতে পারি যে এই ফ্যাসিলিটিটা এক্সিস্ট করে। কমিশনের রিপোর্টে শুধু 2টি ঘটনার তদন্তে এই 22 জনের নাম এসেছে। তবে চৌধুরী আলম, ইলিয়াস আলী বা সাজেদুল সুমনের মতো বড় বড় ঘটনার আদ্যপান্ত এখনও তদন্ত হচ্ছে। কমিশনের শেষ রিপোর্টে 2009 থেকে 2024 পর্যন্ত গুমের সাথে জড়িত ও দায়ী আরও কর্মকর্তার নাম আসবে বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তবর্তী জেলা যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন। এক বুধবারেই জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ বাড়লেও এখনও সরকারিভাবে শুরু করা যায়নি করোনা পরীক্ষা। যন্ত্রপাতি, জনবল সবই প্রস্তুত, অপেক্ষা কেবল কিটের। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগে প্রয়োজনীয় কিটের তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। সারা দেশের মতোই সীমান্তবর্তী জেলা যশোরেও বাড়ছে করোনা সংক্রমণ। তবে জেলার চিত্র দেখে তা বোঝার কোনো উপায় নেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনার নতুন ভেরিয়েন্ট আগের চেয়ে বেশি প্রাণঘাতী। জেলায় এখন পর্যন্ত 6 জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 2 জন। আতঙ্কিত আমরা, কিন্তু সেরকম জনসাধারণ সেরকম সচেতনতা আমরা এখনো লক্ষ্য করতে পারছি না আর কি। শঙ্কিত, কারণ এখনো পর্যন্ত যদি চারপাশে দেখা যায় কেউই তেমন সুরক্ষা ব্যবস্থা কোনো কিছু নেয় নাই এবং সরকারেরও তেমন কোনো ভূমিকা আমরা এখনো পর্যন্ত দেখি নাই কোনো বিষয়ে। আমি আতঙ্কিত না, কারণ আগেও করোনার ভিতরে চালাইছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। অথচ কিট সংকটে এখনও সরকারিভাবে শুরু করা যায়নি করোনা শনাক্তকরণ পরীক্ষা। বেসরকারি হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টই ভরসা আক্রান্তদের। এতে গুনতে হচ্ছে 1000 টাকার মতো। আতঙ্ক না হয়ে যতটুকু সতর্কতা আছে সেটুকু মেনে চললে হবে আমার খেয়াল। শুরুতে যদি পদক্ষেপ না নেয় তাহলে বড় ধরনের আশঙ্কা হতে পারে। করোনার প্রথম দফায় এ জেলায় পরীক্ষা নিরীক্ষার অন্যতম মাধ্যম ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের আরটিসিপির মেশিন। এবারও প্রস্তুত ল্যাবের যন্ত্রপাতি ও জনবল, অপেক্ষা কেবল চাহিদা মোতাবেক কিটের। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাদের প্রয়োজন মতো চাহিদা নিয়ে এটা আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। ওনারা আমাদের কিটগুলো সংগ্রহ করা হলে আমাদেরকে জানলে আমরা কিটগুলো নিয়ে আসবো। করোনাকালীন সময়ে আমাদের জেনোম সেন্টার সর্বোচ্চ সার্ভিস প্রোভাইড করেছে, টেস্টিং সার্ভিস। সেই সার্ভিসের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমাদের এখানে সরকার কর্তৃক যে কিট সরবরাহ করা হয় সেই কিটটি পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টেস্টিং কার্যক্রম আবার শুরু করব। 2020 সাল থেকে এখন পর্যন্ত যশোরে করোনা রোগী শনাক্ত হয়েছে 25,000-এর বেশি। এর মধ্যে প্রাণ হারায় প্রায় 600 মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হলেও দেশের মানুষকে আশানুরূপ কিছু দেখাতে পারেনি তারা। এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টাদের কোনো কর্মতৎপরতা নেই। বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও নেই সরকারের মাথা ব্যথা। আলাল বলেন, নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয়, কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশের সংকটগুলোর কোনো সমাধান আসবে না। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ধাত্রী মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সমাবেশে সরকারি কর্মচারীদের জন্য জারিকৃত নতুন আইনের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ বিগত স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে তারা। দাবি তোলেন, অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে। একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন তারা। বিগত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গেছে। সেই 5%কে ঢাকার জন্য এই শাক দিয়া মাছ ডাকছে। এই 15%
প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে এককালীন আইন বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে। জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল মানুষের চাপে পিষ্ট বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফ উখিয়ার ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা এখন ১২.৫ লাখের বেশি। তাদের দেশ মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। পরদেশে বোঝা হয়ে না থেকে নিজ ভূমে ফেরার আশায় রোহিঙ্গারা। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়নে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গারা গত কয়েক দশক ধরে দফায় দফায় এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। ২০১৭ সালে একসাথে অনুপ্রবেশ করে ৮ লাখের বেশি। এরপর ২ দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের উপর রোহিঙ্গাদের আস্থা সংকটের কারণে তা ভেস্তে যায়। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টেকনাফ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামী ঈদের আগেই প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরুর আশ্বাস দেন। লাইফ অতক্ষণের মাঝে কমফর্টেবল ফিল করিম যে তারিখের মাঝে আর যেড়ে আর মাদারলেন আছে যে তো আর কি এটা যদি আর জায়গায় ফেললি রিসেটেলমেন্ট নিয়ে যদি ওরা চলে যায় এইখানে যারা বাদ বাকি রোহিঙ্গারা আছে মানে যে কয়টা আছে ওরাতে কিছু করতে পারবে না। আর দেশের মাঝে মানে রিপাট্রিয়েশন করতে গেলে ইয়ার বেশি কমবো আর তেল হলাত বা বাসাতে আসি মানে আর শান্তি নাই। সরকারি বেসরকারি কিছু সংস্থার মতে এর মধ্যেই বেশ কিছু রোহিঙ্গাকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হলেও রোহিঙ্গারা অন্য কোথাও শরণার্থী হিসেবে থাকার পরিবর্তে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বেশি আগ্রহী। আমাদের দায়িত্ব দিয়ে দেশে চলে যান, তো আমরা তো নিজে যাইতে পারবো না, কিভাবে যাইতে যা তাই তো দায়িত্ব তো সরকার। এখন যদি আর কান্দে যদি আর শান্তি করে দিতে গেলে আর দাগত আনা যাইবে সুন্দর করে মাধ্যমে তারা জিল্লা চলাচল করে আর আইলে চলাচল করে মাধ্যমে বললে আর আইলে দেখাইছো। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গার চাপ, তার উপর সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পুশিন করা অনেক রোহিঙ্গাও আশ্রয় নিচ্ছে টেকনাফ উখিয়ার ক্যাম্পে। আর আবার রাতিয়া গাড়ি বেরিয়ে বাংলাদেশ ফৌজবেগ গজ্জে বলে হইয়া দূরা এক একজনের এক এক বর্ডার তো দিয়ে রাত আনিয়া রাতের 2টা বাজে আমরা বর্ডার খুলিয়ে গেট খুলিয়ে আমরা পার করে দিচ্ছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিপুল শরণার্থীর চাপ আর কতদিন সইতে হবে? প্রত্যাবাসনই বা কবে? প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এবারের বাজেট প্রস্তাবনায় দেশি সুতার উপর সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজিতে ৩ থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। কটন ও কৃত্রিম আঁশে তৈরি সুতার ক্ষেত্রে এর নতুন হার কার্যকর হবে, ফলে সুতার দাম বাড়তে পারে। আর এর প্রভাব পড়বে তাঁত শিল্প সহ পোশাকের বাজারে। এ নিয়ে ক্ষোভ রয়েছে স্পিনিং মিল ও তাঁত শিল্পের উদ্যোক্তাদের। তবে সিনথেটিক সুতার কর কমানো হচ্ছে প্রতি কেজিতে ১ টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কাজের সুযোগ তৈরি, সামাজিক সুরক্ষায় ভাতা এবং উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি এবং ব্যবসায় পরিবেশের উন্নয়নকে গুরুত্ব দিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। বাজেট প্রস্তাবনায় দেশি সুতার করের পরিমাণ প্রতি কেজিতে ৩ থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে, আর সিনথেটিক সুতার করের পরিমাণ ৬ থেকে কমিয়ে ৫ টাকা করা হয়েছে। স্পিনিং মিলগুলোতে তৈরি হয় কটন সুতা, যা ব্যবহার করা হয় তাঁত শিল্পে। আমদানিকৃত সুতার দাম কমিয়ে দেশে তৈরি সুতার দাম বৃদ্ধির প্রস্তাব দেয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্পিনিং মিল এবং তাঁত শিল্পের মালিকেরা। সুতার মিলগুলোর অবস্থা খুবই নাজুক এই মুহূর্তে। বাংলাদেশে অনেক লাস্ট 1 ইয়ার 2 ইয়ার্সে অনেক মিল বন্ধ হয়ে গেছে, তো এই মুহূর্তে আরও অতিরিক্ত ব্যয় আসলে এফোর্ড করা এদের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। আমরা তাঁত যাচ্ছে এই দিকে তো সরকারের নজর নাই, আরও সুতার দাম বাড়াইছে। আমরা দিনে জর্জরিত, আমাদের তাঁত চলবো না, আমরা কি করে খামু? দেশীয় শিল্পকে বাঁচানো এবং দেশীয় যারা ভোক্তা আছে এই পর্যায়ে তাদের স্বস্তি দেওয়ার জন্য এটা পুনর্বিবেচনার জন্য দাবি রাখছে। দেশি সুতার উপর করের পরিমাণ কমিয়ে আনার দাবি জানিয়েছে সিরাজগঞ্জ চেম্বার। বলা হচ্ছে এর প্রভাব পড়বে সাধারণ মানুষদের উপর। বাজেট এটা বাড়ানোর কারণে এটা তাঁতিদের উপরে প্রভাব পড়বে এবং কাপড়ের মূল্য বৃদ্ধি পাবে, এবং কাপড়ের মূল্য বৃদ্ধি পেলে আমরা যারা গ্রাহক আমাদের উপরে সেই প্রভাবটা পড়বে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।
বাংলাদেশ থেকে ১৩৭২ কিলোমিটার হেঁটে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের পর পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পতাকা তুলে দেওয়া হয় দেশের বিশিষ্টজনদের। আয়োজিত সংবাদ সম্মেলনে এভারেস্ট জয়ী ইকরামুল শাকিল তার কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয়ের রুদ্ধশ্বাস অভিযানের কথা তুলে ধরেন। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, দেশের তরুণদের মধ্যে পাহাড় ভ্রমণ ও পাহাড়ে অভিযানের উৎসাহ বাড়াতে হবে। দুঃসাহসিক এসব কাজ বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। ঢাকায় নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত বলেন, হিমালয় অভিযানে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ২৫ ফেব্রুয়ারি হেঁটে যাত্রা শুরু করেন শাকিল। এভারেস্ট শিখরে আরোহণ করেন ১৯ মে। আমরা যারা পর্বত আরোহণ যাই, আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যদি হয় তাহলে পৃথিবীর দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। এই বিশাল এই যে তুষারাচ্ছাদিত জগৎ, তার যে সৌন্দর্য, তার যে রহস্য, তার যে বিষয়, সেগুলোকে রক্তের মধ্যে করে নিয়ে ফিরে আসা, এইটা হচ্ছে ভ্রমণ। কবে শেষ হবে শিশু পার্কের কাজ জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলছে ভূমি উন্নয়নের কাজ, বাকি রয়ে গেছে রাইডের অবকাঠামো, টেন্ডার সহ পুরো প্রক্রিয়া। নকশা পরিবর্তন না হলেও কমবে খরচ। পার্কে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পে কংক্রিটের ভূগর্ভস্থ পার্কিং এর কাজ এখনো শেষ হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সবুজ ধ্বংস করে কংক্রিটের স্থাপনা নির্মাণে জড়িতদের শাস্তির আওতায় আনা দরকার। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সুমন। একসময় পার্কটি ছিল রাজধানীর শিশুদের আনন্দের এক জায়গা। ২০১৯ সালের জানুয়ারিতে নোটিশ দেয়া হয় বন্ধের। এতদিনে পড়ে গেছে ধুলোর আস্তরণ, আর ভেতরের দৃশ্য তো যুদ্ধ বিধ্বস্ত জনপদের। ভেঙে ফেলা হয়েছে আগের রাইডগুলোর বেশিরভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভূগর্ভস্থ পার্কিং তৈরির কাজ চলছে এখানে। ৩৯৭ কোটি টাকার প্রকল্পটি শেষ হয়নি ৭ বছরে। কবে শেষ হবে জানতে চাইলেও সাড়া মেলেনি মন্ত্রণালয়ের। প্রকল্প পরিচালক যুগ্ম সচিব প্রণব কুমার সাহাকে বারবার ফোন করা হলেও সাড়া দেননি। প্রকল্প এলাকায় এখনো চলছে অবকাঠামো নির্মাণের কাজ। এক জায়গায় খোঁড়া হয়েছে বিশাল গর্ত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পার্কিং এর কাজ শেষ হলে শিশু পার্কের রাইড স্থাপনের কাজ শুরু করবে দক্ষিণ সিটি। কংক্রিটের আচ্ছাদনের অংশ বাদে বাকি জায়গায় বসবে রাইডগুলো। এরই মধ্যে বুয়েটের কাছে পার্কের বিষয়ে পরামর্শ চেয়েছে দক্ষিণ সিটি। পুনর্মূল্যায়ন হতে পারে ৬০৩ কোটি টাকার শিশু পার্ক প্রকল্পটি। কিছু কাজ এদিক সেদিক হলেও বদল হচ্ছে না মূল নকশা। ডিজাইন রিভাইজ হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ডিজাইন রিভাইজ করব না। পুনর্মূল্যায়ন হতে পারে ৬০৩ কোটি টাকার শিশু পার্ক প্রকল্পটি। কিছু কাজ এদিক সেদিক হলেও বদল হচ্ছে না মূল নকশা। ডিজাইন রিভাইজ হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ডিজাইন রিভাইজ করব না। কবে শেষ হবে এই বিষয়ে আমি আপনাকে কোনো ধারণা দিতে পারবো না এখন পর্যন্ত। কারণ হলো বুয়েট থেকে ডিজাইন কিভাবে আসবে, স্পেসিফিকেশন কিভাবে আসবে, তারপরে টেন্ডার হবে, সেই টেন্ডার অনুযায়ী বিদেশ থেকে মাল আসবে। অতএব এটা একটা লং প্রক্রিয়া। বাজেট কি এই থাকছে নাকি এটা বাড়বে কমবে? আমি যতটুকু জানি কমতে পারে, বাড়ার সম্ভাবনা নেই। শিশু পার্কের জায়গার সবুজ ধ্বংস করে পার্কিং এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল। বলছেন এটি অপরিকল্পিত। সেখানে প্রচুর হিট জেনারেট করবে। শিশু পার্কে মানুষ আসে তো একটু আরামের জন্য, স্বস্তির জন্য। সেফ পাগলামির মাধ্যমে আমরা শিশু পার্কটা ধ্বংস করে দিলাম এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গণপূর্ত, সিটি কর্পোরেশন সবাই মিলে পাগলামিটা একত্রে করলো। কেউ জানে না কি হচ্ছে। তাহলে এই একটা ছোট সহজভাবে একটা প্ল্যান করা উচিত, যে প্ল্যানটা জনগণকে দেখে মতামত নিয়ে দ্রুত ১-১.৫ বছরের বেশি পার্কটা নেওয়া উচিত না। ইতিমধ্যে ৭ বছর পার হয়েছে। পার্কিং এবং শিশু পার্ক তৈরি করতে এখানে চলছে রীতিমতো ধ্বংসযজ্ঞ। অথচ পুরনো পার্কটির এই জায়গা ছিল সবুজ। গাছের ছায়ায় রাইডগুলোতে খেলতে আনন্দ পেত শিশুরা। একদিকে পার্কের সবুজ ধ্বংস করে তৈরি করা হয়েছে বিশাল কংক্রিটের আচ্ছাদন, অন্যদিকে দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি এই প্রকল্পের। এই প্রকল্পটি অনাচারের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শিশুদের খেলার জায়গা ধ্বংস করায় বিরক্ত নগরবাসী। তাদের প্রশ্ন, এই প্রকল্পের কাজ শেষ হবে কবে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। দেখার আমন্ত্রণ রইল।